You are watching Max Media London. বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেনিফিট অফ ডাউট দেয়া যাবে কি? এই প্রশ্নটি আসছে এজন্যই যে তিনি বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন উপলক্ষে তাঁর যে ধোঁয়াশাপূর্ণ অবস্থান সেটি কাটিয়ে উঠছেন না। এক সময় তিনি বলেছিলেন যে একটি দীর্ঘ সময় লাগবে নির্বাচন হতে। তার ভাষ্যমত তখন সেই কথারই ছিল যে 2025-এর ডিসেম্বর থেকে শুরু করে 2026-এর জুন মাস এই সময়কালের মধ্যেই একটি সময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তখন তার বক্তব্য ছিল যে সংস্কার এবং ফ্যাসিবাদী শাসক যে যারা হোতা ছিলেন তাদের বিচার প্রক্রিয়াটি এগিয়ে নেওয়াটাই বড় কথা হওয়া উচিত। তিনি বলছিলেন যে আপনারা যদি কম সংস্কার চান তাহলে দ্রুত নির্বাচন করে ফেলা যেতে পারে, আর যদি সংস্কার বেশি করে করতে হয়, জনগণের আশা পূরণ করতে হয়, তাহলে নির্বাচন করতে একটু সময় লাগবেই। অর্থাৎ তিনি একটু দেরি করে নির্বাচন করার পক্ষেই ছিলেন, তার সেই কথাগুলো থেকে সেটি স্পষ্ট ছিল। কিন্তু এখনকার সময়ের প্রধান রাজনৈতিক দল বিএনপি তার এই কথায় সম্মত হয়নি, রাজি হয়নি। তারা তাকে বারবার চাপ দিচ্ছিল একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে সেই অনুযায়ী নির্বাচন আয়োজনের ব্যবস্থা করতে। এবং এক সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও প্রকাশ্যে একটি বক্তব্যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করে ফেলার জন্য জোর তাগিদ দিতে শুরু করলেন। বিএনপি তখন রাজপথে নির্বাচন দ্রুত করার দাবিতে, ডিসেম্বরে করার দাবিতে তখন রাজপথ তারা উত্তপ্ত করে তুলতে শুরু করেছিল। বিভিন্ন কর্মসূচি নিয়ে তারা মাঠে নেমে পড়েছিল। সেই পর্যায়ে জুন মাসের 13 তারিখে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে একটি বৈঠকে মিলিত হলেন যুক্তরাজ্য সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জুনের 13 তারিখে তারেক রহমানের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলেন। একান্ত সেই বৈঠকের পর দেয়া একটি যৌথ বিবৃতি দেয়া হয়েছিল সেই বৈঠকের পরে। তাতে বলা হয়েছিল যে 2025 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই বাংলাদেশে নির্বাচন করে ফেলা যাবে, তবে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছিল তাতে যে সংস্কার কার্যক্রম এবং বিচার কার্যক্রম এই দুটোতে দৃশ্যমান অগ্রগতি থাকতে হবে। যদি থাকা সম্ভব হয়, যদি সেটা দেখা যায়, তাহলেই ফেব্রুয়ারিতে নির্বাচন করে ফেলা যাবে। সেই অনুযায়ী তখন থেকেই ডক্টর ইউনূস এবং তার সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা বারবারই বলে আসছেন যে 2026-এর ফেব্রুয়ারির মাঝামাঝিতেই, অর্থাৎ রমজানের আগেই নির্বাচন আয়োজন হতে যাচ্ছে। এরপর থেকে নির্বাচন বিষয়ে তেমন কোনো ডামাডোল দেখা যায়নি। ডামাডোল একটি আছে অবশ্যই, সেটি হচ্ছে নির্বাচন পদ্ধতি নিয়ে। বিএনপি বর্তমান বিদ্যমান পরিস্থিতিতে, বিদ্যমান প্রক্রিয়াতে তারা নির্বাচন করতে চায়, কিন্তু জামায়াত ইসলামী চায় পিআর পদ্ধতি, অর্থাৎ আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আর না হয় তারা নির্বাচনে অংশগ্রহণের বিষয়টিতে সম্মত হচ্ছে না। নবগঠিত জাতীয় নাগরিক পার্টিও তারা বলছে যে নতুন সংবিধান গঠন করতে হবে, সেজন্য গণপরিষদ নির্বাচন করতে হবে এবং সেই গণপরিষদের মধ্য দিয়ে নির্বাচিত একটি সংগঠন জুলাই সনদকে সংবিধানের অন্তর্গত করবে এবং সেই অনুযায়ী দেশ পরিচালিত হবে। এ ধরনের কিছু বিষয় রয়ে গেছে, কিন্তু নির্বাচনের সময়টি নিয়ে যে একটি ধোঁয়াশাপূর্ণ অবস্থান ছিল তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর, সেই ধোঁয়াশাটি কেটে যায়, বিষয়টি আরো অনেকটা স্পষ্ট হয়ে ওঠে। এখন দেখা যাচ্ছে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি একটি ডিজিটাল মিডিয়ার সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে এক সাক্ষাৎকারে আউট অব দ্য ব্লু, একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো কিছু কথা আবার তুলে এনেছেন। তিনি বলেছেন যে যারা নির্বাচন দ্রুত করতে চায় না তাদের কথা হচ্ছে যে কেন নির্বাচন, কার জন্য নির্বাচন। তারা ডক্টর ইউনূসকে বলেন যে আপনি 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন। কথাটি অবিশ্বাস্য রকমের মনে হলেও কিন্তু খোদ প্রধান উপদেষ্টা একটি আন্তর্জাতিক মিডিয়ার সাথে সাক্ষাৎকারে এমন ধরনের কথা তুলে ধরেছেন এবং তিনি একটি সাংবাদিক যে সাক্ষাৎকার নিচ্ছিলেন তার সঙ্গে একরকম তার কথার পাল্টা কথা হিসেবে তিনি বলছেন যে কেউ যদি বলে থাকে নির্বাচন হতে দেরি হচ্ছে কেন, কিন্তু আমি বলতে চাই নির্বাচন এত দ্রুত না দেওয়ার জন্যও অনেকেই বলছেন এবং
তাকে তারা 5 বছর, 10 বছর অথবা 50 বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে বলছেন। এটি নতুন করে নির্বাচন বিষয়ে একটি অনিশ্চয়তা সৃষ্টি করল বলেই পর্যবেক্ষক মহল মনে করছেন। কারণ এ পর্যন্ত নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের এই বক্তব্যের আগে পর্যন্ত নির্বাচনের সময়সীমা নিয়ে একটি যে বিতর্ক, সেটির অবসান ঘটেছে বলে মনে হচ্ছিল। কিন্তু এখন দেখা গেল ডক্টর ইউনূসের এই বক্তব্যের মধ্য দিয়ে যে সরকারের মধ্যে হয়তো আরো অন্য কোন রকমের চিন্তাভাবনা থাকলেও থাকতে পারে। প্রিয় দর্শক, আপনারা মনে করতে পারেন যে এপ্রিল মাসে, চলতি বছরের এপ্রিলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের কাছে একবার বলেছিলেন যে মানুষ চায় এই সরকার আরো 5 বছর ক্ষমতায় থাকুক। সে সম্পর্কে কিন্তু তখন প্রধান উপদেষ্টা নিজে অথবা তার সরকারের তরফে কোন রকমের কোন বক্তব্য দেওয়া হয়নি, জানানো হয়নি এতে তাদের সমর্থন রয়েছে অথবা তারা এতে সমর্থন করেন না। এবং তাদের প্রধান একটি লক্ষ্য, এর মধ্যে যে লক্ষ্যগুলো রয়েছে, প্রধান লক্ষ্যগুলো, তার মধ্যে একটি হচ্ছে সুষ্ঠু একটি অবাধ নির্বাচন করে দিয়ে চলে যাওয়া। প্রধান উপদেষ্টা অনেকবারই বলেছেন যে তারা একটি মহা উৎসবের মতো করে নির্বাচন করতে চান। সেই নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক ভোটার ভোট দিতে আসবেন, এটাও ডক্টর ইউনূস তাঁর প্রত্যাশা বলে জানিয়েছেন। কিন্তু এখন 5 বছর, 10 বছর অথবা 50 বছর পর্যন্ত তার ক্ষমতায় থেকে যাওয়ার জন্য মানুষের একটি তাৎপর্যপূর্ণ সংখ্যার মধ্যে যে এই ধরনের ইচ্ছা আছে এবং আগ্রহ আছে, সে বিষয়টি ডক্টর ইউনূস যে ব্যাপক আগ্রহের সাথে তুলে ধরলেন সাক্ষাৎকারে, সেজন্যই প্রশ্ন উঠছে যে তিনি আসলেই কি ফেব্রুয়ারিতে নির্বাচনটি দিতে যাচ্ছেন কি না। এখন এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যে কথা হচ্ছে সেটি হচ্ছে যে কেন তিনি এখন এইভাবে এই কথাগুলো বললেন। কারণ তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের এই অধিবেশনে যোগ দেওয়ার এক ফাঁকে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে এক বৈঠকে তিনি বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং ওই নির্বাচনটি করার জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লোকবল, অর্থবল এবং বিদেশি কোন কোন মহলের সক্রিয় চেষ্টা রয়েছে। নির্বাচন বানচালের জন্য দেশি বিদেশি আন্তর্জাতিক একটি চক্রান্তের কথা তিনি এই প্রথমবারের মতো করতে কিন্তু তিনি উল্লেখ করলেন নিউ ইয়র্কে গিয়ে। এর আগে এই কথাগুলো বলা হয়নি। এরপর তিনি একটি মানবাধিকার, রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংগঠনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকেও একই কথাই উল্লেখ করেছেন যে নির্বাচন বানচালের জন্য চক্রান্ত চলছে এবং এজন্য তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের হোতাদের দায়ী করেছেন। কথা হচ্ছে এখন 5 বছর, 10 বছর অথবা 50 বছর পর্যন্ত তার ক্ষমতায় থাকা উচিত বলে জনসংখ্যার যে একটি বিশাল অংশ তার দৃষ্টিতে তাকে বলছেন, তাকে জানাচ্ছেন। এই কথাটি বলে কি ডক্টর ইউনূস নিজেই নির্বাচন বানচালের একটি ঝুঁকি নিচ্ছেন না? এ নিয়ে ইতিমধ্যেই বিএনপির মহল থেকে কিন্তু বিভিন্ন রকমের প্রতিক্রিয়া প্রকাশিত হচ্ছে, প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে। যদিও তারেক রহমান অথবা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো প্রকাশ্যে কিছু বলেননি, কিন্তু বিষয়টি রাজপথে বিভিন্ন প্রকাশ্য সভা সমাবেশে বিএনপির নেতারা বলে যাচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা সেই এপ্রিল মাসে যে কথাটি বলেছিলেন সেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের মনে গেঁথে আছে। তখন তিনি অথবা তাঁর সরকারের তরফ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। কিন্তু 5 মাস পর তিনি যখন আবারও একটি আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারকালে এই কথাগুলো বলেন, তখন বুঝতে হবে যে এটি একটি খুব সাদামাটা বিষয় বলে মনে করা যাচ্ছে না, যাবে না। ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি সামাজিক ব্যবসা কেন্দ্রিক একটি এনজিও ভিত্তিক পরিকল্পনার কারণে প্রেক্ষিতে এই পুরস্কারটি লাভ করেছেন। বলা হয়েছে যে তিনি শান্তি প্রতিষ্ঠায় তার এই গ্রামীণ ব্যাংক কর্মসূচির মধ্য দিয়ে, ক্ষুদ্র ঋণ ব্যবসা এই কর্মসূচির মধ্য দিয়ে তিনি সমাজের শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছেন এবং এজন্য তিনি কিন্তু বিশ্বব্যাপী নন্দিত হয়েছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণের পর তিনি যে অবারিত সুযোগ পেয়েছিলেন বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার এবং সামাজিক ন্যায় সাম্য প্রতিষ্ঠার জন্য, সেই সুযোগটি তিনি কি কাজে লাগাতে পেরেছেন? তার সুযোগ ছিল বাংলাদেশের নেলসন ম্যান্ডেলা হয়ে ওঠার, কিন্তু
তিনি নেলসন ম্যান্ডেলা হয়ে উঠতে পারেননি, বাংলাদেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কাজেও তিনি কতখানি সাফল্য অর্জন করতে পেরেছেন সেটিও আমরা দেখতে পাই। দেশে যে বিভাজন সৃষ্টি হয়েছিল, দেশে যে ক্ষত সৃষ্টি হয়েছিল দীর্ঘ 16 বছরের কর্তৃত্ববাদী শাসনের কারণে, সেই প্রেক্ষিতে সেগুলো মুছে দিয়ে তার উপশম ঘটিয়ে ডক্টর ইউনূস একটি ঐক্যবদ্ধ জাতীয় পুনর্জাগরণের সৃষ্টি করতে পারতেন, কিন্তু সেই কাজটি তিনি করতে পারেননি। আমরা সে কথা এখন বলতে বাধ্য হচ্ছি। বিভাজন ছাড়া একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ডক্টর ইউনূসের বিশাল সুযোগ ছিল, যে বিপুল জনসমর্থন নিয়ে তিনি সরকারে এসেছিলেন। সেই কাজটি তিনি অনায়াসেই করতে পারতেন বলেই মনে হয়, কিন্তু দেখা যাচ্ছে যে উত্তেজনা মুখর বক্তব্য, মারদাঙ্গা পরিস্থিতি, এগুলোই বাংলাদেশে এখনো চলমান রয়েছে। এখনো স্থিতিশীলতা বলতে যা বোঝায় সমাজে, তার লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। ক্রিকেট অঙ্গন থেকে শুরু করে সামাজিক অঙ্গন, আমরা যেখানেই চোখ রাখি না কেন, সর্বত্র একটা ব্যাপক হতাশা এবং অনিশ্চয়তা দেখা যাচ্ছে, এটা চলমান রয়েছে। আমরা জানি যে কত বীভৎস কাণ্ড বাংলাদেশে ঘটেছে। এরই মধ্যে এই ডক্টর ইউনূসের শাসনামলে কবর থেকে লাশ তুলে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এত বীভৎস কাণ্ড নিশ্চয়ই একটি সামাজিক অগ্রগতির লক্ষণ বহন করে না। তিনি দায়িত্ব পাওয়ার পরে ডক্টর ইউনূস একটি টেকসই শান্তি প্রতিষ্ঠা, ন্যায় সাম্য প্রতিষ্ঠা, এই কাজগুলো করার সুযোগ পেয়েছিলেন, সেটি তিনি করলেন না, তাকে করতে দেখা গেল না। কেন এরকম হবে? বাংলাদেশে অবস্থানকালে ডক্টর ইউনূস মুখ খোলেন না, তিনি মুখ খোলেন বিদেশে গিয়ে। যেমন এই দফা তিনি বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে যে আন্তর্জাতিক চক্রান্ত চলছে, আওয়ামী লীগের লোকজন চক্রান্ত করছে, সেই কথাটি প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবকে বললেন, মানবাধিকার প্রতিনিধি দলের সাথে বৈঠকে তিনি বললেন। এরপর তো তিনি বললেন মানুষজন তাকে 50 বছরও ক্ষমতায় দেখতে চায়। এগুলো আউট অব দি ব্লু, এবং এগুলো খুব একটা কি প্রয়োজন রয়েছে? বাংলাদেশে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হয়, একসময় নির্বাচন হতেই হবে, এবং একসময় ডক্টর ইউনূসকে বিদায় নিতেই হবে। সুতরাং সুষ্ঠু একটি পরিকল্পনার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে বাংলাদেশকে নির্বাচনী ট্রেনে তুলে দেওয়ার একটি গুরু দায়িত্ব ডক্টর ইউনূসের হাতে। সেই কাজটি তিনি কেন ঠিকমতো করতে পারবেন না? এটা তো ম্যান্ডেলা সুলভ কোনো ভূমিকা না, এটা তো শান্তির দূতের কোনো কথা হতে পারে না। এমনকি একজন অরাজনৈতিক ব্যক্তিত্বের কথাও এমন হতে পারে বলে আমরা বিশ্বাস করতে পারি না। মানুষের দোহাই দিয়ে এটা কি ক্ষমতার প্রতি এক দুর্নিবার মোহের পরিচয় তুলে ধরে না? ডক্টর ইউনূসকে বেনিফিট অফ ডাউট দেওয়ার সুযোগ কি এখনো আছে? কারণ তার যে কার্যক্রম, তা থেকে স্থির নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় না যে ফেব্রুয়ারিতে প্রস্তাবিত নির্বাচনটি সত্যি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডক্টর ইউনূসের মনে আসলে কি আছে সেটি বুঝতে আগামী কয়েকটি মাস খুবই গুরুত্বপূর্ণ। এটুকু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে। বাংলাদেশ কি আসলেই নির্বাচনের ট্রেনে উঠতে যাচ্ছে 2026-এর ফেব্রুয়ারিতে? দেখার জন্য আমাদের অপেক্ষা করতেই হচ্ছে। This is Max Media London.